আজকের আলোচনার বিষয়বস্তু হলো পেটের চর্বি, কিন্তু সেই চর্বি নয় যা আমরা আয়নার সামনে দাঁড়ালে ধরতে পারি। আমাদের কাছে যে সোর্সগুলো এসেছে সেগুলো এক অন্য ধরনের, প্রায় অদৃশ্য এক শত্রুর কথা বলছে, ভিসারাল ফ্যাট। একজন জানতেও চেয়েছেন যে ওজন তো কমছে, কিন্তু পেটের চর্বি কিছুতেই কমছে না, ব্যাপারটা কি? চলুন এই বিষয়টা নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক। কারণ এই চর্বি আমাদের লিভার, পাকস্থলী, অন্ত্রের মতো অঙ্গগুলোকে আক্ষরিক অর্থে জড়িয়ে ধরে। ঠিক তাই। আর আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু শুধু এটা জানানো নয় যে ভিসারাল ফ্যাট বলে কিছু একটা আছে। আমাদের হাতে থাকা বিভিন্ন গবেষণা আর বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে আমরা মূলত ৩টে প্রশ্নের উত্তর খুঁজব। ১. এই ভিসারাল ফ্যাট ঠিক কি, আর কেন এটা সাধারণ চর্বির চেয়ে কয়েক গুণ বেশি বিপজ্জনক? ২. কোন কোন পদ্ধতি, মানে খাবার থেকে ব্যায়াম পর্যন্ত, বিজ্ঞান অনুযায়ী সবচেয়ে দ্রুত কাজ করে? আর ৩. এত যে পরস্পর বিরোধী তথ্য, এর মধ্যে একজন সাধারণ মানুষ নিজের জন্য সঠিক পথটা কিভাবে খুঁজে বের করবে? দারুণ। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে দুই ধরনের চর্বির কথা বলা হলো, একটাকে বলে সাবকিউটেনিয়াস, হ্যাঁ, যেটা আমাদের ত্বকের ঠিক নিচেই থাকে। ঠিক, আর অন্যটা হলো ভিসারাল। এদের মধ্যে আসল পার্থক্যটা কি? মানে আমরা সাধারণ মানুষ বুঝব কিভাবে? খুব ভালো প্রশ্ন। সহজভাবে বললে, সাবকিউটেনিয়াস ফ্যাট হলো সেই চর্বি যা আপনি চিমটি দিয়ে ধরতে পারেন। এটা ত্বক আর মাংসপেশির মাঝে থাকে। আর ভিসেরাল ফ্যাট থাকে পেটের অনেক গভীরে, আমাদের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গকে ঘিরে। এটাকে ধরা যায় না, কিন্তু এটাই কোমরকে চওড়া করে দেয়। কিন্তু সবচেয়ে বড় পার্থক্যটা হলো তাদের আচরণে। সাবকিউটেনিয়াস ফ্যাট অনেকটা, বলতে গেলে, একটা অলস গুদামের মতো শক্তি জমা রাখে। কিন্তু ভিসেরাল ফ্যাট মোটেই নিষ্ক্রিয় নয়। এক মিনিট, চর্বি আবার নিষ্ক্রিয় বা সক্রিয় হয় নাকি? আমি তো ভাবতাম চর্বি মানেই চর্বি, মানে কিনা জমে থাকা একটা জিনিস। এখানেই সবচেয়ে বড় ভুল ধারণাটা কাজ করে। সোর্সগুলো বলছে ভিসেরাল ফ্যাট মেটাবলিকভাবে সক্রিয়। একে নিছক জমে থাকা চর্বি ভাবলে বিরাট ভুল হবে। ভিসেরাল ফ্যাট হলো আপনার শরীরের ভেতরে থাকা একটা দুষ্টু ফ্যাক্টরির মতো, যেটা সারাদিন ধরে ক্ষতিকর রাসায়নিক পদার্থ তৈরি করে আপনার রক্তে ছড়িয়ে দিচ্ছে। ওয়াও, দুষ্টু ফ্যাক্টরি! এই তুলনাটা তো বেশ ভয় ধরিয়ে দেওয়ার মতো। তো এই ফ্যাক্টরি থেকে কি কি তৈরি হচ্ছে যা আমাদের শরীরের এত ক্ষতি করছে? মূলত দুই ধরনের জিনিস। এক, এটি সাইটোকাইন্সের মতো প্রদাহ সৃষ্টিকারী পদার্থ ছাড়ে, যা সারা শরীরে একটা হালকা কিন্তু দীর্ঘস্থায়ী ইনফ্লামেশন তৈরি করে রাখে। আর দুই, এটি রক্তে প্রচুর পরিমাণে ফ্রি ফ্যাটি অ্যাসিড পাঠায়। এই দুটো জিনিস মিলেই হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, ফ্যাটি লিভার, এমনকি কিছু ক্যান্সারের মতো বড় বড় রোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। আর সবচেয়ে বড় সমস্যা হলো এটি শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। ইনসুলিন রেজিস্ট্যান্স, এই শব্দটা আজকাল প্রায়ই শোনা যায়। এর মানে কি শরীর ইনসুলিনকে ঠিকমতো পাত্তা দেয় না? একদম। শরীর তখন শর্করাকে শক্তি হিসেবে ব্যবহার করার বদলে চর্বি হিসেবে জমাতে শুরু করে। ফলে রক্তের সুগার আর ইনসুলিনের মাত্রা দুটোই বেড়ে যায়, যা আরও বেশি ভিসেরাল ফ্যাট জমার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এটা একটা দুষ্ট চক্রের মতো। ভিসেরাল ফ্যাট ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, আর ইনসুলিন রেজিস্ট্যান্স ভিসেরাল ফ্যাট বাড়ায়। এই চক্রটা ভাঙাটাই হলো আসল চ্যালেঞ্জ। বিষয়টা পরিষ্কার হলো। তার মানে ওজন কমানোর চেয়েও এই অদৃশ্য চর্বি কমানোটা বেশি জরুরি। সোর্সগুলো থেকে একটা লাইন আমার মাথায় গেঁথে গেছে। আপনার প্রতিদিনের খাবার হয় আপনার ভিসেরাল ফ্যাটকে পুষ্টি দেয়, না হয় তাকে অনাহারে রাখে। খুব শক্তিশালী কথা। তাহলে চলুন খাবার নিয়ে কথা বলা যাক। এই ফ্যাক্টরিটা বন্ধ করতে হলে প্রথমে কোন খাবারগুলো বাদ দিতে হবে? এ ব্যাপারে আমাদের হাতে থাকা সব সোর্স প্রায় একমত। তালিকাটা খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, আল্ট্রা প্রসেসড খাবার, মানে যেসব প্যাকেজাত খাবারের উপকরণের তালিকা অনেক লম্বা আর তাতে এমন সব নাম আছে যা আমরা চিনি না, সেগুলো। দ্বিতীয়ত, চিনিযুক্ত পানীয়, সফট ড্রিঙ্কস, প্যাকেটের ফলের রস, এনার্জি ড্রিঙ্কস। আর তৃতীয়ত, অ্যালকোহল। এই তিনটে জিনিস শরীরে গিয়ে খুব দ্রুত শোষিত হয় আর ইনসুলিনের মাত্রা ভয়ঙ্করভাবে বাড়িয়ে দেয়, যা সরাসরি ভিসেরাল ফ্যাটকে পুষ্টি দেয়। একটু দাঁড়ান, এখানেই একটা বেশ বিতর্কিত বিষয় আমার চোখে পড়েছে। একটি সোর্সে বলা হয়েছে ভেজিটেবল সিড অয়েল, যেমন সয়াবিন বা ক্যানোলা তেল বাদ দিয়ে মাখন বা ঘিয়ের মতো প্রাণীজ চর্বি ব্যবহার করতে। এটা তো প্রচলিত ধারণার একেবারে উল্টো।
আমরা তো এতদিন শুনে এসেছি যে উদ্ভিজ্জ তেল হার্টের জন্য ভালো আর ঘি মাখন খারাপ। সোর্সটা এই পরামর্শের পেছনে কি যুক্তি দিচ্ছে? দারুণ একটা পয়েন্ট ধরেছেন। এটা পুষ্টিবিজ্ঞানের একটা চলমান বিতর্কের অংশ। যে সূত্রটি এই পরামর্শ দিচ্ছে তাদের যুক্তি হল এই ইন্ডাস্ট্রিয়াল সিড অয়েলগুলো ওমেগা-6 ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা শরীরে প্রদাহ বাড়াতে পারে। আর আমরা আগেই দেখেছি প্রদাহ আর ভিসারের ফ্যাট হাত ধরাধরি করে চলে। তাদের মতে মাখন বা ঘিয়ের মতো প্রাকৃতিক চর্বি অনেক বেশি স্থিতিশীল এবং ইনসুলিনের উপর কম প্রভাব ফেলে। তবে এটা মনে রাখা জরুরি, এটা একটা নির্দিষ্ট মতবাদ। কিন্তু চিনি আর প্রসেসড খাবার বাদ দেবার ব্যাপারে সব বিশেষজ্ঞই একমত। আচ্ছা, তাহলে বাদ দেবার তালিকাটা তো বোঝা গেল, কিন্তু যোগ করার ক্ষেত্রে সোর্সগুলো রঙিন শাকসবজির ওপর এত জোর দিচ্ছে কেন? মানে সাধারণ সবুজ শাকসবজি কি যথেষ্ট নয়? কারণটা হলো ক্যারোটিনয়েড। এটা উদ্ভিদের এক ধরনের প্রাকৃতিক রঞ্জক পদার্থ, যা ফল বা সবজিকে তার উজ্জ্বল লাল, হলুদ বা কমলা রং দেয়। গাজর, মিষ্টি আলু, ক্যাপসিকাম, এমনকি পালং শাকেও এটা প্রচুর পরিমাণে থাকে। ক্যারোটিনয়েড হল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এরা দুটো গুরুত্বপূর্ণ কাজ করে। এক, শরীরের সেই দীর্ঘস্থায়ী প্রদাহ কমায়, আর দুই, আমাদের ফ্যাট বার্নিং জিনগুলোকে সক্রিয় করতে সাহায্য করে। তার মানে এরা শুধু রং দেয় না, চর্বি কমানোর সংকেতও দেয়। এর পেছনে কি কোনো গবেষণা আছে? অবশ্যই। জাপানে করা একটা র্যান্ডমাইজড ডাবল ব্লাইন্ড ট্রায়ালের কথা একটা সোর্সে উল্লেখ করা হয়েছে। সেখানে অংশগ্রহণকারীদের কয়েক সপ্তাহ ধরে ক্যারোটিনয়েড সমৃদ্ধ সবজির জুস খাওয়ানো হয়েছিল, আর ফলাফলে দেখা যায় প্লাসিবো গ্রুপের তুলনায় তাদের ভিসরাল ফ্যাট চোখে পড়ার মতো কমে গেছে। এটা প্রমাণ করে যে ডায়েটে শুধু রঙিন সবজি যোগ করাটাই একটা বড় পদক্ষেপ হতে পারে। আর পানীয়র ক্ষেত্রে আমি গ্রিন টি বা সবুজ চায়ের কথা বেশ জোরালোভাবে উল্লেখ করতে দেখেছি। এটা কি সত্যিই এতটা কার্যকর, নাকি কিছুটা হাইপ? না, এটা মোটেই হাইপ নয়। গ্রিন টির কার্যকারিতার পেছনে শক্ত বিজ্ঞান আছে। এর মূল অস্ত্র হল ক্যাটেকিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। ক্যাটেকিন সরাসরি ফ্যাট অক্সিডেশন বা চর্বি পোড়ানোর প্রক্রিয়াকে দ্রুত করে এবং মেটাবলিজম বাড়ায়। এখানেই শেষ নয়, এটি চর্বি হজম করার কিছু এনজাইমকেও বাধা দেয়। ফলে খাবারের চর্বি শরীরে শোষিত হওয়ার পরিমাণ কিছুটা কমে যায়। দারুণ তো। তার মানে এটা দুই দিক থেকে কাজ করছে, চর্বি পোড়ানো বাড়াচ্ছে আবার চর্বি শোষণ কমাচ্ছে। একদম। আর গ্রিন টিতে থাকা অল্প পরিমাণ ক্যাফেইন এই ক্যাটেকিনের সাথে মিলে একটা সিনার্জিস্টিক এফেক্ট তৈরি করে। মানে দুজনের শক্তি মিলে কার্যকারিতা আরও বেড়ে যায়। জাপানের আরেকটি গবেষণায় দেখা গেছে 12 সপ্তাহ ধরে নিয়মিত ক্যাটেকিন সমৃদ্ধ গ্রিন টি পান করার ফলে অংশগ্রহণকারীদের ভিসারাল ফ্যাট, শরীরের মোট চর্বি এবং কোমরের মাপ তিনটেই কমেছে। সেরা ফল পেতে মাচা বা সেঞ্চার মতো মিনিমালি প্রসেসড গ্রিন টি বেছে নেবার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ তাতে ক্যাটেকিনের পরিমাণ বেশি থাকে। তাহলে খাবারের কি অংশটা তো পরিষ্কার হলো, রঙিন সবজি আর গ্রিন টি যোগ করা আর প্রসেসড জিনিস বাদ দেওয়া। কিন্তু সোর্সগুলো আর একটা অবাক করার মতো বিষয় সামনে আনছে, আর সেটা হলো কখন খাচ্ছি। এখানেই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ধারণাটা আসছে, তাই না? ঠিক ধরেছেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং বা নির্দিষ্ট সময়ে বিরতি দিয়ে খাওয়া একটা অত্যন্ত শক্তিশালী কৌশল। এর মূলনীতি খুব সহজ। দিনের খাওয়ার সময়টাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে ফেলা, যেমন ৮ বা ১০ ঘন্টার মধ্যে। এর ফলে বাকি ১৪ থেকে ১৬ ঘন্টা শরীর না খেয়ে থাকে। এই না খেয়ে থাকা সময়টাতেই আসল জাদুটা হয়। সেই জাদুটা কি? শরীর কিভাবে বোঝে যে এখন চর্বি পোড়াতে হবে? এর পুরো ব্যাপারটা ইনসুলিনকে কেন্দ্র করে। আমরা যখনই কিছু খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট, আমাদের শরীর ইনসুলিন ছাড়ে। ইনসুলিনকে বলা হয় ফ্যাট স্টোরেজ হরমোন। যতক্ষণ রক্তে ইনসুলিনের মাত্রা বেশি থাকে ততক্ষণ চর্বি পোড়ানো প্রায় অসম্ভব। কিন্তু যখন আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি, ইনসুলিনের মাত্রা একদম কমে যায়। তখনই শরীর শক্তি পাওয়ার জন্য জমানো চর্বি, বিশেষ করে ভিসারাল ফ্যাট পোড়ানোর দিকে মনোযোগ দেয়। একটা ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে খাওয়ার সময় সীমা দিনে ১০ ঘন্টা সীমাবদ্ধ রাখলে মেটাবলিক সিন্ড্রোমের রোগীদের পেটের চর্বি কমে এবং স্বাস্থ্যের অন্যান্য সূচকেও উন্নতি হয়। তার মানে শুধু কি খাচ্ছি তা নয়, শরীরকে হজম আর চর্বি পোড়ানোর জন্য যথেষ্ট বিরতি দেওয়াটাও সমান জরুরি। বেশ, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ব্যায়াম। একটি সোর্সে একটা বেশ বড় দাবি করা হয়েছে, ডায়েট শরীরের মোট ওজন কমাতে সাহায্য করে, কিন্তু ভিসারাল ফ্যাট কমানোর ক্ষেত্রে ব্যায়ামের প্রভাব সবচেয়ে বেশি।
এটা কি সত্যি? টার্বিটা বড় হলেও এর পেছনে যথেষ্ট প্রমাণ আছে। ১১৭টি গবেষণার একটি বড় মেটা অ্যানালাইসিসেও এই একই সিদ্ধান্তে আসা হয়েছে। ডায়েট করলে শরীর সব জায়গা থেকে চর্বি কমায়, কিন্তু ব্যায়াম নির্দিষ্টভাবে ভিসেরাল ফ্যাটকে টার্গেট করতে বেশি কার্যকর হয়। কারণ ব্যায়ামের সময় আমাদের শরীর অ্যাড্রেনালিনের মতো হরমোন ছাড়ে, যা ভিসেরাল ফ্যাট সেলগুলোকে চর্বি ছাড়ার জন্য সংকেত পাঠায়। এখানেই একটা অবিশ্বাস্য গবেষণার কথা আমি পড়েছি, যেটা আমাদের চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দিতে পারে। একটা পুরনো কিন্তু আকর্ষণীয় গবেষণায় দেখা গেছে একদল লোক সপ্তাহে মাত্র ২ দিন ৪৫ মিনিট করে সাইকেল চালিয়েছিল। ২ মাস পর দেখা গেল তাদের ভিসেরাল ফ্যাট প্রায় ৪৮% কমে গেছে। হ্যাঁ, এবং সেই গবেষণার সবচেয়ে চমকপ্রদ অংশটা এখনো বাকি। ঠিক তাই, তাদের ভিসেরাল ফ্যাট প্রায় অর্ধেক হয়ে গেছে, ইনসুলিন সেন্সিটিভিটি 41% উন্নত হয়েছে। কিন্তু ওজন মাপার মেশিনে তাদের ওজনের কোনো পরিবর্তনই আসেনি। ১ মিনিট, এটা তো অবিশ্বাস্য। তার মানে কেউ ২ মাস ধরে ব্যায়াম করেও ওজন কাটায় কোনো পরিবর্তন না দেখে হতাশ হয়ে ছেড়ে দিতে পারে, অথচ ভেতরে ভেতরে তার সবচেয়ে বড় শত্রুটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এটা তো স্বাস্থ্য নিয়ে আমাদের চিন্তাভাবনাকেই বদলে দেয়। ঠিক এই কারণে বিশেষজ্ঞরা বলেন, ওজন মাপার যন্ত্রকে অগ্রগতির একমাত্র মাপকাঠি বানানোটা একটা বড় ভুল। আপনার ওজন একই থাকতে পারে, কিন্তু আপনার শরীরের গঠন বা বডি কম্পোজিশন পুরোপুরি বদলে যেতে পারে। চর্বি কমে পেশি বাড়তে পারে, যা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ভিসেরাল ফ্যাট কমা মানে আপনার ভেতরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, যা স্কেল দেখাতে পারে না। কোমরের মাপ বা পোশাকের ফিটিং এক্ষেত্রে অনেক ভালো নির্দেশক। তাহলে কোন ধরনের ব্যায়াম সবচেয়ে কার্যকর? দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার কাটার মতো কার্ডিও, নাকি ওয়েট লিফটিং? সোর্সগুলো বলছে ভিসেরাল ফ্যাট কমানোর জন্য মাঝারি থেকে উচ্চ তীব্রতার অ্যারোবিক এক্সারসাইজ বা কার্ডিও এবং হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং বা HIIT সবচেয়ে কার্যকর। মাঝারি তীব্রতা মানে এমন গতিতে ব্যায়াম করা যেখানে আপনি কথা বলতে পারছেন, কিন্তু শ্বাস কিছুটা ভারী হয়ে আসছে, আর উচ্চ তীব্রতা হল যখন কথা বলতে কষ্ট হয়। ৮৪টি গবেষণার একটি সাম্প্রতিক বিশ্লেষণেও দেখা গেছে এই উচ্চ তীব্রতার অ্যারোবিক এক্সারসাইজ ভিসেরাল ফ্যাট কমাতে সবচেয়ে বেশি কার্যকরী। আচ্ছা, এই পর্যন্ত সব পরিষ্কার। কিন্তু একটা বিষয় আমাকে বেশ ভাবাচ্ছে, যা অনেক শ্রোতার মনেও প্রশ্ন তৈরি করতে পারে। একটি সূত্র হোল গ্রেন বা ফাইবার বেশি করে খাওয়ার মতো প্রচলিত স্বাস্থ্য পরামর্শের বিরোধিতা করছে, বলছে এগুলোও নাকি ভিসেরাল ফ্যাট বাড়াতে পারে। আবার অন্য গবেষণায় দেখা যাচ্ছে পরিমিত কার্বোহাইড্রেট খেলেও ভিসেরাল ফ্যাট কমে। এই ভিন্ন ভিন্ন মতের মধ্যে একজন সঠিক পথটা কিভাবে খুঁজে পাবে? এটা একটা অসাধারণ প্রশ্ন, কারণ এটাই বাস্তব সমস্যা। এখানে পুষ্টিবিজ্ঞানের বিভিন্ন ধারার পরিচয় পাওয়া যায়। একটি মতাদর্শ, যেমন কিটো বা কার্নিভোর ডায়েট, অত্যন্ত কম কার্বোহাইড্রেট গ্রহণের ওপর জোর দেয়। তাদের যুক্তি হল সব ধরনের কার্বোহাইড্রেটই ইনসুলিন বাড়ায়, তাই শস্য, ফল, এমনকি কিছু সবজিও বাদ দেওয়া উচিত। অন্যদিকে অন্য অনেক গবেষণায় দেখা গেছে কার্বোহাইড্রেট মাঝারি পরিমাণে কমালেও, যেমন মোট ক্যালোরির ৪৩% নামিয়ে আনলেও ভিসারাল ফ্যাট উল্লেখযোগ্যভাবে কমে। তাহলে সমাধানটা কি? বিভ্রান্তি দূর করার কোনো উপায় আছে? উপায় হল গোলমালগুলোর মধ্যে সাধারণ সত্যটা খুঁজে বের করা। খেয়াল করে দেখুন, সব বিশেষজ্ঞ, সব গবেষণায় কয়েকটি বিষয়ে কিন্তু পুরোপুরি একমত, আর সেগুলো হল আল্ট্রা প্রসেসড খাবার, চিনিযুক্ত পানীয় এবং অ্যালকোহল। এই ৩টে জিনিস ভিসারাল ফ্যাটের জন্য বিষ। তাই সবচেয়ে নিরাপদ এবং সর্বসম্মত পদক্ষেপ হল ডায়েটের দর্শন নিয়ে অতিরিক্ত চিন্তা না করে প্রথমে এই ৩টে জিনিস জীবন থেকে পুরোপুরি বাদ দেওয়া। এটাই ৮০% কাজ করে দেবে। দারুণ পয়েন্ট। তার মানে খুঁটিনাটি নিয়ে অতিরিক্ত মাথা না ঘামিয়ে সবচেয়ে বড় শত্রুগুলোকে আগে বিদায় করা। তাহলে আমাদের হাতে থাকা সব তথ্য মিলিয়ে দেখলে সবচেয়ে শক্তিশালী এবং সর্বসম্মত পদক্ষেপগুলো কি দাঁড়ালো? যদি আমরা সব মিলিয়ে একটা স্পষ্ট অ্যাকশন প্ল্যান তৈরি করি, তাহলে সেটা হবে: প্রথমত, রান্নাঘরের শুদ্ধি অভিযান। সব প্রসেসড খাবার, চিনি আর মিষ্টি পানীয় বাদ দিয়ে রঙিন শাকসবজি আর ভালো মানের প্রোটিন যোগ করা। দ্বিতীয়ত,
দিনে অন্তত 2 কাপ গ্রিন টি পান করা। তৃতীয়ত, খাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা, যেমন 10 ঘন্টা বেছে নেওয়া। আর চতুর্থত, সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এমন কোনো ব্যায়াম করা যা আপনার হার্ট রেট বাড়ায় এবং আপনাকে ঘামাতে বাধ্য করে। আর সবচেয়ে জরুরি হলো ধারাবাহিকতা। একজন বিশেষজ্ঞ যেমন বলেছেন, সেরা ব্যায়াম সেটাই যা আপনি নিয়মিত করতে পারবেন। নিখুঁত কিন্তু কঠিন কোনো পরিকল্পনার চেয়ে সাধারণ কিন্তু নিয়মিত অভ্যাস অনেক বেশি শক্তিশালী। অসাধারণভাবে পুরো বিষয়টা গুছিয়ে বললেন। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ হল, ভিসেরাল ফ্যাট শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি একটি সক্রিয় অভ্যন্তরীণ শত্রু যা মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায়। আর এর থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সমন্বিত পরিকল্পনা দরকার। প্রথমত, খাবার। চিনি আর প্যাকেটজাত খাবার বাদ দিয়ে ক্যারোটিনয়েডযুক্ত রঙিন সবজি এবং ক্যাটেকিনযুক্ত গ্রিন টি যোগ করা। দ্বিতীয়ত, সময়। ইনসুলিন নিয়ন্ত্রণে রাখতে খাওয়ার সময়কে একটা নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখা বা ইন্টারমিটেন্ট ফাস্টিং। আর সবশেষে ব্যায়াম। ওজন কমানোর দিকে না তাকিয়ে মাঝারি থেকে উচ্চ তীব্রতার কার্ডিও বা HIIT এর মাধ্যমে ভেতরের চর্বি কমানোর ওপর জোর দেওয়া। একদম। আর সবশেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার বিষয় যোগ করতে চাই। আজকের আলোচনায় বারবার একটা বিষয় উঠে এসেছে, ওজন মাপার মেশিনে পরিবর্তন না এলেও স্বাস্থ্যের বিরাট উন্নতি হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আমরা যদি আমাদের স্বাস্থ্যের অগ্রগতির মাপকাঠি হিসেবে ওজনের সংখ্যাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিই, তাহলে কেমন হয়? যদি আমাদের লক্ষ্য ওজন কমানো থেকে বদলে ভিসেরাল ফ্যাট কমানো এবং মেটাবলিক স্বাস্থ্যের উন্নতিতে কেন্দ্রীভূত হয়, আমরা যদি অগ্রগতির মাপকাঠি হিসেবে পোশাকের ফিটিং, সারাদিনের এনার্জি লেভেল বা ফিতে দিয়ে মাপা কোমরের মাপকে বেছে নিই, তাহলে আমাদের পুরো স্বাস্থ্য যাত্রার প্রতি দৃষ্টিভঙ্গিতে কি বিশাল পরিবর্তন আসতে পারে।